ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে ডিসকাস করব, সেটি হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। তো সাপোর্ট এবং রেসিস্ট্যান্স ভাবে যেমন বুলিশ ইঙ্গালফিং এবং বিয়ারিশ ইঙ্গালফিং, মর্নিং স্টার এবং শুটিং স্টার, এই দুটো একই বিষয় নিয়ে অনেকে কিন্তু ভিডিও বানিয়ে থাকে এবং বোঝানোর চেষ্টা করে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি আমি সেটা করছি না। আমি কি করছি, মর্নিং স্টার অর্থাৎ শুধুমাত্র বায়ের ক্ষেত্রে মর্নিং স্টার সম্পর্কে একটি টোটাল ভিডিও বানানো আছে, শুটিং স্টার সম্পর্কে একটি টোটাল ভিডিও বানানো আছে। সেরকম ধরনের একটি ভিডিওর মধ্যে ওই মর্নিং স্টার এবং শুটিং স্টার বা বুলিশ ইঙ্গালফিং বা বিয়ারিশ ইঙ্গালফিং বা এর ধরনের কিছু আমি কিন্তু দেখাচ্ছি না, সেটিকে আমি দুটি পাঠে ভাগ করে দিয়েছি। আজকে যেমন আলোচনা সাপোর্ট রেসিস্ট্যান্স সম্পর্কে আলোচনা করব, সেহেতু আমি এই ভিডিওটিতে শুধুমাত্র সাপোর্ট সম্পর্কে আলোচনা করব, কারণ একটি যে ভিডিওটি আমি বানাচ্ছি সেটি 20 মিনিটের 20 কি 22 মিনিটের মতো ভিডিও হতে পারে, সেহেতু আমি শুধুমাত্র সাপোর্ট হিসাবে আজকে আলোচনা করব। নেক্সট ভিডিওতে আমি রেসিস্ট্যান্স সম্পর্কে আলোচনা করব। তো আজকে শুধুমাত্র সাপোর্ট হিসেবে আলোচনা করব। ওকে, তো সাপোর্ট এরিয়া। তো স্টক মার্কেটের সাপোর্ট এরিয়া বলতে আমরা বোঝাই যেখান থেকে মার্কেট একটি সাপোর্ট নেয়, অর্থাৎ সেখান থেকে মার্কেট আর নিচে পড়তে পারে না, সেখান থেকে মার্কেট একটি বাউন্স নেওয়ার চেষ্টা করে এবং যে জায়গায় সাপোর্ট বানায় সেই বেসিসে। অনেকে যারা ট্রেডিং করে থাকেন তারা সাপোর্ট এবং রেসিস্ট্যান্সের জন্য ভাবতে থাকেন যে কোথায় সাপোর্ট হবে বা কোথায় রেসিস্ট্যান্স হচ্ছে, তারা কিছু বুঝতে পারে না এবং বোঝার চেষ্টা করে প্রিভিয়াস হয়তো কোনো ক্যান্ডেলের একটি লো এবং তারপরে হয়তো অন্য একটি লো বানালো এবং সেই লোটিকে এবং তারপরে যে লোটি বানাচ্ছে সেটিকে সেম ধরে সেটিকে হয়তো তারা সাপোর্ট মনে করতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি তা না। এর মধ্যে অনেকগুলো বিষয় আছে, সেগুলো সময় আমি একটু কভার করার চেষ্টা করব। তো সাপোর্ট অর্থাৎ মার্কেট যে কোনো একটি রেঞ্জের দিকে যাচ্ছে, হয়তো ডাউনফল বা একটি সাইডওয়েজ জোনের মধ্যে আছে, সেখানের মধ্যে সাপোর্ট আমরা কীভাবে দেখব। তো সাপোর্ট দেখতে গেলে আমাদেরকে অবশ্যই ইন্ডিকেটরের সাহায্য নিতে হবে, কারণ অনেকে বলে থাকে যে আমি কোনো রকম ইন্ডিকেটর ইউজ করি না বা ইন্ডিকেটর ইউজ করা উচিত না স্টক মার্কেটে, কিন্তু না, আমাদেরকে ইন্ডিকেটর অবশ্যই ইউজ করতে হবে। ইন্ডিকেটরের বাইরে কিন্তু আমরা কখনো যেতে পারবো না, কারণ ইন্ডিকেটরের বাইরে গেলে আমরা বুঝতে পারবো না যে মার্কেট পূর্বে কি মার্কেটের কি পরিস্থিতি ছিল। যদি মুভিং অ্যাভারেজ ধরি, মুভিং অ্যাভারেজ মানে কি, কয়েকটি ক্যান্ডেলের সে মুভিং অ্যাভারেজ দেখাচ্ছে, হয়তো আমি 200 মুভিং অ্যাভারেজ আমি ইউজ করেছি, মানে কি 200টি ক্যান্ডেলের কি গড় সেটি আমাকে দেখাচ্ছে, মানে আমি টোটাল চার্টের মধ্যে কিন্তু ওই 200টি ক্যান্ডেল একদম দেখতে পাচ্ছি না। যেহেতু আমি ট্রেডিং করব, তো 200টি ক্যান্ডেলের কিন্তু মারফত আমি দেখতে পাচ্ছি না, সেহেতু আমি কি করব, সেহেতু আমি প্রিভিয়াস যেখান থেকে 200টি ক্যান্ডেল স্টার্টিং হয়েছে এবং বর্তমান 200 EM-এর যে পজিশন আছে, অর্থাৎ সেই পজিশন থেকে আমি কিন্তু বুঝতে পারবো যে প্রিভিয়াস 200টি ক্যান্ডেল কীভাবে কিন্তু গড় মেজারমেন্ট হয়ে আসছে। সেজন্য কিন্তু আমাদেরকে ইন্ডিকেটরের সাহায্য অবশ্যই নিতে হবে। তো আমি মাত্র 4টি ইন্ডিকেটরের সাহায্য নিয়ে কিন্তু আজকের বিষয়টি আলোচনা করব। মুভিং অ্যাভারেজ বেসিস সাপোর্ট রেসিস্ট্যান্স, অর্থাৎ সাপোর্ট এবং পিভিট পয়েন্ট হিসাবে সাপোর্ট, ক্যান্ডেলস্টিক তার যে বেস, ক্যান্ডেলস্টিকের যে বেস, সেই ক্যান্ডেলস্টিক বেস ওয়াইজ সাপোর্ট এবং RSI ভিত্তিক যে সাপোর্ট, সেই হিসাবে এই 4টি বিষয় আমি কভার করব। মনে হয় না যেন এই 4টির বাইরে আমাদের এই সারা লাইফে, টোটাল লাইফে আমরা যতদিন ধরে ট্রেডিং অবস্থায় থাকবো ততদিন অবস্থার মধ্যে আমরা এই 4টি বিষয়ে কভার করলে কিন্তু আমাদের সারা জীবনটা অতিবাহিত হয়ে যাবে ট্রেডিংয়ের মধ্যে। ওকে, তো ফার্স্টে আমরা দেখব পিভিট পয়েন্ট। অনেকে জানেন যে আমাদের যে ট্রেডিং যে প্ল্যাটফর্ম আছে, সেই ট্রেডিং প্ল্যাটফর্মে কিন্তু একটি এফএক্স বা ইন্ডিকেটর যে অপশন আছে, সেখানে যদি আপনি টাইপ করেন পাইভট পয়েন্ট, ওটা পিভিট পয়েন্ট বলে অনেকজন, কিন্তু অ্যাকচুয়ালি কথাটি হচ্ছে পাইভট পয়েন্ট, PIVOT। তো পাইভট যেখানে আপনি সিলেক্ট করবেন সেখানে কিছু এ ধরনের কিছু দেখতে পাবেন, যেমন হচ্ছে হয়তো দেখা যাচ্ছে এটা হচ্ছে P, তো এটি হচ্ছে মেন P অর্থাৎ মেন পিভট। এরপর নিচে যে দাগগুলো থাকবে সেটি হচ্ছে S1, S2, S3। ওকে, আর উপরের দিকে থাকবে R1, R2 এবং R3, এরকমভাবে। অর্থাৎ P অর্থাৎ মেন পিভিট, S1 মানে হচ্ছে সাপোর্ট লাইন 1, S2 মানে হচ্ছে সাপোর্ট লাইন 2 এবং S3 মানে হচ্ছে সাপোর্ট লাইন 3। আর উপর দিকে হচ্ছে R1, R2, R3 অর্থাৎ রেসিস্ট্যান্স 1, রেসিস্ট্যান্স 2, রেসিস্ট্যান্স 3। বুঝতে পেরে গেছেন? কিন্তু এই পিভিট পয়েন্ট আবিষ্কার কে করেছে? হু ডিসকভার দ্য পিভিট পয়েন্ট? পিভিট পয়েন্ট কেউ আবিষ্কার করেনি, এটি একটি নিউমেরিক্যাল ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু পিভিট পয়েন্ট তৈরি হয়। সেজন্য আমরা যখন চার্ট দেখি, সেই চার্ট
ওয়াইজ তার আগের ট্রেডিং যে চার্ট, সেই ট্রেডিং চার্টের যে কোনো রকম পরিস্থিতি ওয়াইজ কিন্তু তার সেম ডে কিন্তু পিভট পয়েন্ট তৈরি হয়। যদি আমরা 15 মিনিটের চার্ট দেখি, আমি ধরে নিচ্ছি 15 মিনিটের চার্ট দেখছি, ওকে, 15 মিনিটে যদি আমরা চার্ট দেখে থাকি তাহলে কি হবে, পার ডে কিন্তু আমরা এক একটি করে পিভট তৈরি হওয়ার দেখতে পাবো। আজকে হচ্ছে ডেট, ধরে নিই আজকে 1 তারিখ, তারপরে 2 তারিখে কিন্তু আবার নতুন করে 9টা 15 পর কিন্তু নতুন করে আবার পিভট লাইন শুরু হবে এখানটায়, P1, S1, S2, S3, এটি আবার পরের দিন শুরু হবে। সেম ডেটে কিন্তু ওই একটি কিন্তু চলতে থাকবে না, হয়তো দেখা যাচ্ছে পিটা এখানে আছে, হয়তো দেখা যাচ্ছে পি এখানেও থাকতে পারে, S1 এখানে থাকতে পারে। এই পি এর সঙ্গে সেই পি এর কোনো কানেকশন বা সেম থাকবে না, কিন্তু এগুলো কিন্তু পরিবর্তন হতে পারে। তো আজকে আলোচনা করবো সাপোর্ট অর্থাৎ হচ্ছে মার্কেট যে কোনো একটি লাইন বেস করে যখন আসবে, আসার পর হয়তো দেখা যাচ্ছে এখানে একটি S1 লাইন আছে, সেই S1 লাইনের ওপর কিন্তু একটি বাউন্স নেওয়ার পর ওপর দিকে উঠে যাচ্ছে, S1 সাপোর্ট, এরকম ধারণা হয়। আবার দেখা যাচ্ছে কখনো চার্টের এভাবে চার্ট আসার পর সেখানে S1 এবং S2 এর মধ্যেখানে এভাবে মার্কেট ঘোরাঘুরি করছে এবং আলটিমেট শেষের দিকে S2 ছাড়ার পর কিন্তু সে S3তে চলে আসছে এরকমভাবে। অর্থাৎ এখানে যে সাপোর্ট লাইন ছিল সেই সাপোর্টটিকে সে রাখতে পারলো না রাখার জন্য কিন্তু সে কী করলো, এখান থেকে আবার নিচের দিকে ফল করে চলে এলো, তো এটি সাপোর্ট রাখতে পারেনি। তো আমাদেরকে সেই সিচুয়েশন ফলো করতে হবে যেখান থেকে মার্কেট সাপোর্ট নিচ্ছে। তাহলে কি করব, আমরা S1, S2 এবং S3 এই যে পিভট পয়েন্টের যে সেই সেটআপ দিকে কিন্তু আমরা একটি সাপোর্ট হিসাবে কিন্তু আমরা দেখতে পাবো। হয়তো দেখা যাচ্ছে S3 মধ্যে কোনো একটি ক্যান্ডেল এসছে, আসার পর এখানে একটি ক্যান্ডেল তৈরি করেছে, এভাবে একটি গ্রিন ক্যান্ডেল, আমরা এখানটায় হাইয়ে বাই করতে পারি এবং নিচেতে এই জায়গায় আমরা SLটাকে কিন্তু আমরা বাই করতে পারি, দেখা যাচ্ছে। তো আপনারা যাবেন, যারা ট্রেডিং যারা করেন তারা অবশ্যই জেনে থাকবেন যে পিভট পয়েন্ট সম্পর্কে। পিভট পয়েন্ট কিন্তু এভাবে কাজ করে, যেটি S1 অথবা সাপোর্ট লাইন 1, S2 মানে হচ্ছে সাপোর্ট লাইন 2, আবার S3 মনে হচ্ছে সাপোর্ট লাইন 3। যে কোনো একটা জায়গা থেকে বাউন্স ব্যাক যখন নেবে এবং সেখানে যদি একটি ভালো একটি ক্যান্ডেল যদি সেখানে ফর্ম করে, তাহলে সেই ক্যান্ডেলের উপরে কিন্তু আপনারা বাই করবেন এবং তার নিচে SLটাকে কিন্তু রাইট করা যেতে পারে, ওকে। আবার একটি বিষয় জানিয়ে দিই, 1 সেকেন্ড। আবার দেখা যাচ্ছে এখানটায় ধরে নিচ্ছি আমি পি অর্থাৎ মেন পিভট, এখানটায় S1 আমি মুছে দিয়েছিলাম, তার জন্য আমি আবার লিখে দিচ্ছি এখানটায় S3। দেখা যাচ্ছে মার্কেট S1-এ এভাবে আসার পর S1 এবং এখান থেকে আবার একটু নিচে S2 যে লাইন আছে সেই S2 লাইনের ওপর কিন্তু একটি ক্যান্ডেল বানিয়েছে এখানটায়, আমি ধরে নিচ্ছি S2 এর এখানে একটি ক্যান্ডেল বানিয়েছে, সেটি গ্রিন ক্যান্ডেল হতে পারে, এবং সেই ক্যান্ডেলটি যখন এই হাই ব্রেক করবে, নেক্সট ক্যান্ডেল অর্থাৎ এইভাবে যখন হাই ব্রেক করবে, তখন কিন্তু আমরা এই ব্রেক লাইনে এখানে কিন্তু আমরা বাই কিন্তু আমরা ইনিশিয়েট করব এবং এই ক্যান্ডেলের যে লো আছে সেখানে কিন্তু আমরা SLটাকে কিন্তু এভাবে কিন্তু আমরা বাই করতে পারবো, অর্থাৎ সাপোর্ট আমরা খুঁজতে পারবো। তাহলে কি হবে, এই পিভটের মাধ্যমে আমরা সাপোর্ট লাইন খুঁজে পেলাম যেখানে আমরা শুধু বাই করতে পারবো। আজকে ভিডিওটিতে শুধুমাত্র আমি বাইয়ের ক্ষেত্রেই আলোচনা করছি, যেহেতু আমরা সাপোর্ট আলোচনা করছি, ওকে। নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব রেসিস্ট্যান্স, কোনখানে কীভাবে রেসিস্ট্যান্স করে। তো আপনারা বুঝতেই পেরে যাচ্ছেন যে যেভাবে এখানে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠে যাওয়ার একটি তৈরি করে মার্কেট সিচুয়েশন, সেই ধরনের রেসিস্ট্যান্স থেকে যখন আবার একটি রেড ক্যান্ডেল এখান থেকে বানাবে, সে তখন নিচের দিকে এভাবে ফল করবে। তো যাই হোক, সেটি পরের ভিডিওতে আলোচনা করব, আজকে শুধুমাত্র সাপোর্ট হিসেবে আলোচনা করছি। তো পিভট পয়েন্ট সম্পর্কে কিন্তু আলোচনা এটুকুই। এরপর আসছে মুভিং অ্যাভারেজ বেসিস। তো চলুন দেখে নেওয়া যায় মুভিং অ্যাভারেজের মধ্যে আমরা কীভাবে সাপোর্ট লাইন খুঁজতে হবে আমাদেরকে এবং কীভাবে আমরা সেখানে বাই করতে পারবো। তো এবার আমরা দেখব মুভিং অ্যাভারেজ। মনে করি এটি একটি মুভিং অ্যাভারেজ, আমি ধরে নিচ্ছি এটি একটি 100 EMA। 100 EMA, EMA কথার আপনারা তো জানেন EMA কথার অর্থ কী, বলুন তো EMA কথার অর্থ কী? EMA কথার অর্থ হচ্ছে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, আর একটি হয় সেটি হচ্ছে SMA। এটি কোথায় পাবেন? এটি আপনাদের যে ট্রেডিং যে চার্ট থাকবে সেই ট্রেডিং চার্টের মধ্যে আপনারা FX বা ইন্ডিকেটর অপশানে গিয়ে লিখবেন EMA, টাইপ করবেন, সেখানে চলে আসবে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। তো যাদের জানা আছে তারা খুবই ভালো, আর যারা জানে না তারা এটা জেনে নিয়ে করবেন। তো এই যে EMA আছে, আমি ধরে নিচ্ছি যে কোনো একটি স্টকের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলগুলো এভাবে ফর্ম হচ্ছে, ওকে। আমি খুব একটি তাড়াতাড়ি দেখাবার চেষ্টা করছি, তবু আমি দেখাচ্ছি। এভাবে
একটি ক্যান্ডেল এভাবে তৈরি করছে, তৈরি করার পর হঠাৎ এই জায়গাটাতেই এখানটায় একটি গ্রিন ক্যান্ডেল ফর্ম করেছে। এই কিন্তু হচ্ছে আমাদের কিন্তু টার্গেট ক্যান্ডেল। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ইএমএ যেটি আছে সেটি কিন্তু আমাদের রাইজিং হওয়া চাই, রাইজ হওয়া চাই, উপরের দিকে যাচ্ছে এ ধরনের কিন্তু আমরা ইএমএ ফলো করব, যেটি উপরের দিকে রাইজিং পজিশনের মধ্যে আছে। ওকে, এরপর কী করতে হবে, সেই ক্যান্ডেলের উপর যখন একটি গ্রিন ক্যান্ডেল ফর্ম করবে সেই ক্যান্ডেলটি হাইয়ে আমাদেরকে করতে হবে বাই, এবং সেই ক্যান্ডেলের নিচে এসেল। কেন রাখবো এ ধরনের ব্যাপার, কারণ মুভিং অ্যাভারেজ সবসময় কিন্তু একটি সাপোর্ট লাইন এবং রেসিস্ট্যান্ট লাইন হিসেবে চলে। তো নিচের দিক থেকে যখন উপরের দিকে এভাবে একটি রাইজিং ইএমএ যখন হবে তখন কিন্তু সেখানে কি হয় যে স্টকের এভাবে যে তার বেস, সেই প্রাইজের বেসটি এভাবে কিন্তু ইএমএর উপর সাপোর্ট নেওয়ার পর তারপর কিন্তু এভাবে আবার সে উপরের দিকে র্যালি দেওয়ার চেষ্টা করে। একটু ফ্রেশ বলি, মনে করুন এটি ইএমএ, এটি যে কোনো একটি চার্ট ধরে নিচ্ছি, এই চার্টটি এভাবে ইএমএ ক্রস করার পর এইভাবে যখন একটি সাপোর্ট নেওয়ার পর যখন উপরের দিকে যাবে ঠিক এই জায়গাটায় যে ক্যান্ডেল তৈরি হবে সেই ক্যান্ডেলটি হবে আমাদের এন্ট্রি ক্যান্ডেল, এই জায়গাটি হবে এসএল। আমি এই জিনিসটিকে এখানে বোঝাবার চেষ্টা করছি, বুঝতে পেরেছেন? এবার কি হচ্ছে, এই যে ইএমএ সেই ইএমএটি কিন্তু আমাদেরকে দেখতে হবে 15 মিনিটের ক্যান্ডেল বেসিস চার্টে এবং 100 ইএমএ দেখতে হবে। সেই এন্ট্রি কোথায় হবে, সেই ইএমএর হাইয়ের যখন আমরা এন্ট্রি করব এবং নিচে আমরা এসএল রেখে যখন বাই করব, নেক্সট যখন আবার এই ইএমএর এভাবে ইএমএতে যখন টাচ করবে প্রাইস বা এই জায়গায় যখন আবার একটি ক্যান্ডেল তৈরি করবে, সেটি যদি গ্রিন ক্যান্ডেল হয়, সেটি যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে কি পজিশন কিন্তু আপনাকে এক্সিট করার দরকার নেই, কারণ এখান থেকে সে আবার বাউন্স নেবে। তখন আপনি এখানে যে লোটি দাঁড়াবে, এখানে যে বাই করেছেন সেই বাইটি কিন্তু যে এসএলটি কিন্তু আপনি ট্রেলিং করে দিতে পারবেন, টিএসএল, অর্থাৎ এই এসএলটিকে আপনি এখানে কিন্তু ট্রেলিং করে দিতে পারবেন, যেহেতু আপনি এখানে আবার একবার কনফার্মেশন পেয়ে গেছেন গ্রিন ক্যান্ডেলের। এখানে যে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে যাবে সেই গ্রিন ক্যান্ডেলের কনফার্মেশন কিন্তু আবার একবার পেয়ে গেলেন। তো প্রথম গ্রিন ক্যান্ডেলের কনফার্মেশন এখানে আপনি পেয়ে গেছেন, একবার বাইয়ের মধ্যে এন্ট্রি হয়ে আছেন, এখানে আমরা পুরো প্রফিটের মধ্যে আছেন। আবার এখানটা দেখা যাচ্ছে একটি পুরো গ্রিন ক্যান্ডেল, অর্থাৎ সে আবার সাপোর্ট নিয়েছে 100 ইএমএর ওপর, আবার সাপোর্ট নিয়েছে। একবার সাপোর্ট ছিল, আপনি বাই করেছেন, এখান থেকে আবার সাপোর্ট নিয়েছে, অর্থাৎ মার্কেট আবার উপরের দিকে র্যালি দিতে পারে। সেরকমভাবে আপনাদেরকে কিন্তু এইভাবে এখানটায় এসএলটি ট্রেলিং করার পর কিন্তু আপনি এইভাবে রান করতে পারবেন। কিন্তু বাই চান্স যখন দেখা যাচ্ছে এখানে একটি রেড ক্যান্ডেল হয়ে গেছে, আমি ধরে নিচ্ছি এই জায়গায় একটি রেড ক্যান্ডেল হয়ে গেছে, এই ইএমএর নিচে এই জায়গাটায় একটি রেড ক্যান্ডেল হয়ে গেছে এরকম ধরনের, তখন কি হবে, তখন ওই রেড ক্যান্ডেলটি যে লো থাকবে সেই লোটিকে আপনাকে ফলো করতে হবে, এবং সেই লোটি যখন ব্রেক করবে সঙ্গে সঙ্গে আপনাকে ট্রেলিং এসএল কিন্তু এই জায়গাটায় আপনি করে দিতে পারবেন, অর্থাৎ আপনার কিন্তু প্রফিটই থাকবে। তো ইএমএ দ্বারা এইভাবে কিন্তু সাপোর্ট লাইনের ওপর বেস করে কিন্তু আপনারা যে কোনো ট্রেড করতে পারবেন। এটি যে কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যে কোনো ক্যান্ডেলস্টিকের টাইম ফ্রেমের মধ্যে কিন্তু এটা হতে পারে। এটি 1 ঘন্টা হতে পারে, উইকলিতেও করতে পারেন, সেম। কিন্তু কি করতে হবে, বাই করতে গেলে আমাদের কিন্তু এটি রাইজিং মুভিং অ্যাভারেজ চাই। কীরকম মুভিং অ্যাভারেজ চাই, রাইজিং হতে হবে। মুভিং অ্যাভারেজটিকে কিন্তু রাইজিং হতে হবে। ওকে, কি বললাম, রাইজিং হতে হবে, এটি ভুলে গেলে চলবে না। মুভিং অ্যাভারেজ হয়তো দেখা যাচ্ছে কোনো জায়গায় এভাবে ফ্ল্যাট আছে, এরকমভাবে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। মনে করুন মুভিং অ্যাভারেজটি ফ্ল্যাট আছে, আমি ভালোভাবে দেখাবার চেষ্টা করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিয়ে, কারণ লাইক করুন এবং শেয়ার করুন এটি বলার কিন্তু আমার কোনো টাইম নেই। মনে করুন মুভিং অ্যাভারেজ এরকম ধরনের ফ্ল্যাট অবস্থায় আছে, প্রাইস কি করছে, মার্কেটের প্রাইস একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে, একবার উপরে যাচ্ছে একবার নিচে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না। আপনি যদি এখানে মনে করেন যে এখান থেকে সাপোর্ট নিয়ে এখান থেকে মার্কেট উপর দিকে বাউন্স দিতে পারে, মেবি চান্সেস, আপনি এখানে কিন্তু বাই করে এখানটায় এসএল রাখতে পারবেন, আপনার কিন্তু এসএল এখানটায় লসে কাটবে। আপনি এই জায়গাটা ভাবছেন যে এই জায়গাটা সাপোর্ট নিয়ে এভাবে উঠছে, তো এরকমভাবে না, আপনি সাপোর্ট নিয়ে এখান থেকে আপনি টার্গেট বুক করতে পারবেন না, পুনরায় কিন্তু আবার সে ক্রস করবে, আপনি আপনার যে টার্গেট হবে সেই টার্গেটটা আপনি অ্যাচিভ করতে পারবেন না। তো এই ধরনের মার্কেটের জন্য আলাদা একটি সিচুয়েশান আছে, সেটি আমি জানাবো এর পরের ভিডিওটিতে, মানে এই ভিডিওর মধ্যে জানাবো, সেটি RSI ফ্যাক্টরের মধ্যে পড়বে, তখন আপনি এই রেঞ্জ বুঝতে পেরে যাবেন। ওকে, তো যাচ্ছি এই ইএমএর কিন্তু এরকম ধরনের ইএমএ যখন
একটি সমতল অনুপাতে থাকবে তখন কিন্তু কোনো রকমভাবে নিফটির মধ্যে হোক বা ব্যাঙ্ক নিফটি হোক বা যে কোনো স্টক হোক আপনারা কিন্তু কোনো রকমভাবে সাপোর্ট এভাবে আপনারা বুঝতে পারবেন না। তাই কী করতে হবে, মুভিং অ্যাভারেজটিকে কিন্তু এভাবে একটু রাইজিং হতে হবে। ওয়েট করুন, আপনারা ওয়েট করুন, ওয়েট করে দেখুন যখন এখানটায় একটি মুভিং অ্যাভারেজ যখন ফ্ল্যাট অবস্থায় থাকবে আপনারা ওয়েট করুন। এখান থেকে মার্কেট বিভিন্ন রকম পজিশন নিতে পারে, একটু ওয়েট করুন। এইভাবে যখন এখান থেকে আপনি একটি ড্র করবেন লাইন এই জায়গাটায়, তখন দেখবেন যে লোটি ছিল সে লোতে আর টাচ করছে না, অর্থাৎ লোয়ার হাই বানিয়ে মার্কেট উপর দিকে একটি সাপোর্ট নিয়েছে এবং এখানে একটি গ্রিন ক্যান্ডেল ভালো পেয়ে গেছেন। আপনাকে এই জায়গায় বাই করতে হবে এখান থেকে পাওয়ার জন্য। তো বাই করার জন্য প্রথম আমাদের টার্গেট কী হবে, এইসব জায়গায় আমি আগের ভিডিওগুলোতে বলেছি টার্গেট বিষয়ে। যে ক্যান্ডেলটিতে আমি বাই করবেন সেই ক্যান্ডেলটিকে দেখতে হবে, সেই ক্যান্ডেলটি কী ক্যান্ডেল, সেই ক্যান্ডেলটি কোনো ইনগালফিং ক্যান্ডেল তৈরি হচ্ছে না, সেখানে মর্নিং স্টার প্যাটার্ন তৈরি হচ্ছে না, সেখানে কোনো একটি হ্যামার তৈরি করছে, কি তৈরি করছে সেখানে। সেই বেসিসে কিন্তু যদি একটি ইনগালফিং প্যাটার্ন গ্রিন ক্যান্ডেল এই জায়গায় তৈরি করে ইনগালফিং ক্যান্ডেল, তাহলে কী করতে হবে, তার 1:1 হিসাবে ধরে কিন্তু আপনাকে এই জায়গায় টার্গেট বুক করতে হবে। ওকে, তো কীভাবে টার্গেট বুক করতে হবে, কীভাবে কোয়ান্টিটি নিতে হবে, আমার আরও ভিডিওগুলো আছে, সেগুলো আপনারা দেখুন জানুন। তো মুভিং অ্যাভারেজ সম্পর্কে এভাবে কিন্তু আপনারা সাপোর্ট হিসাবে নিয়ে কিন্তু মুভিং অ্যাভারেজকে কিন্তু আপনারা ট্রেড করতে পারবেন। নেক্সট আসছে, আমি একই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দুটোই বলতে পারি, কিন্তু সব পয়েন্টগুলো কিন্তু আমার কভার হবে না। সেজন্য কী করছি, শুধুমাত্র সাপোর্ট, আজকে শুধুমাত্র সাপোর্ট এরিয়া সম্পর্কে আলোচনা করছি। নেক্সট ভিডিওতে আমরা রেজিস্ট্যান্স এরিয়া সম্পর্কে আলোচনা করব। তো সাপোর্ট এরিয়া, মুভিং অ্যাভারেজ বুঝে গেল, তাহলে আমরা জানলাম পিভিট পয়েন্টে কীভাবে সাপোর্ট নেব এবং সাপোর্ট নিয়ে এভাবে কাজ করব, আর মুভিং অ্যাভারেজের উপর কীভাবে আমরা সাপোর্ট ভিত্তিতে কিন্তু আমরা কীভাবে কাজ করব। চলুন এবার দেখা যাক ক্যান্ডেলস্টিকের যে প্যাটার্নগুলো আছে সেই ক্যান্ডেলস্টিকের প্যাটার্ন কীভাবে দেখে আমরা বুঝতে পারবো কোথায় সাপোর্ট এবং কোথায় রেজিস্ট্যান্স। আমি কিছু ক্যান্ডেল ভিত্তিতে কীভাবে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখার পর মানে সাপোর্টগুলো কীভাবে আমরা বুঝতে পারবো সেগুলো দেখুন। মনে করি এটি একটি রেড ক্যান্ডেল, এভাবে রেড ক্যান্ডেল হচ্ছে, আবার ধরে নিচ্ছি এখানে একটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে, আবার এখানে একটি রেড ক্যান্ডেল, এবার কি হচ্ছে, এই যে লেভেলটি এখানকার যে লেভেলটি এই দেখুন, আর এখানকার যে লেভেলটি পুরো বুঝতে পারা যাচ্ছে এখানটায় যে লেভেলগুলো যেখানে আছে। এবার আমাদেরকে এই যে সেম যেখানটায় একবার এসেছিলো মার্কেট, একটি লো করেছে, লো করার পর আবার পুনরায় কিন্তু সেই লোয়ের কাছে এসে এই যে সেম লো যখন বানিয়েছে সে লোর এরিয়াগুলো কিন্তু আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে এবং দেখতে হবে, এবং সেখানে একটি ভালো মানের একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করতে হবে। শুধুমাত্র এরকম না, একটি ভালো মানের একটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করতে হবে। তার মধ্যে দুটি প্যাটার্ন আপনাদেরকে বলে দিচ্ছি, এক হচ্ছে ইনগালফিং প্যাটার্ন, আরটি হচ্ছে মর্নিং স্টার প্যাটার্ন। খুব ভালো প্যাটার্ন। তো যেমন এখানে কি হয়েছে, এখানে মার্কেট যখন এখান থেকে উঠেছে, ওঠার পর এখানে যখন একটি মার্কেট যখন নিচে এসছে ফল করছে, তখন কিন্তু এখানে একটি বিয়ারিশ ইনগালফিং প্যাটার্ন করে কিন্তু এখান থেকে ফল করছে। সেরকম যখন এখান থেকে আবার বাই ইনিশিয়েট করছে, এই জায়গায় কিন্তু একটি মর্নিং স্টার প্যাটার্ন হিসেবে কিন্তু বাই করছে। মর্নিং স্টার প্যাটার্ন তো আপনারা জানেন কীভাবে, মর্নিং স্টার প্যাটার্ন কী বলেছিলাম, যে একটি ডাউন ট্রেন্ড থাকবে বা একটি রেঞ্জের মধ্যে থাকবে, সেখান থেকে একটি বিয়ারিশ ক্যান্ডেল, একটি ছোট একটি ডোজি ক্যান্ডেল, সেটি গ্রিনও হতে পারে রেডও হতে পারে, সেটা কোনো ব্যাপার না। আবার এখান থেকে একটি গ্রিন ক্যান্ডেল, এরকম ফরমেশন থাকবে। এখানটায় করতে হবে বাই, এখানটায় রাখতে হবে এসএল। এর সেম পজিশন কিন্তু এই জায়গায় হবে। সেরকম অবস্থায় আপনাদেরকে ফলো রাখতে হবে যে প্রিভিয়াস সেখানটায় কোথায় সাপোর্ট ছিল, সেই সাপোর্ট এবং এই সাপোর্ট, এখান থেকে পুরো র্যালি উপরের দিকে। ওকে, এভাবে কিন্তু সাপোর্ট দেখে কিন্তু আপনাদেরকে বাই করতে হবে। তারা বোঝা গেল পিভিট পয়েন্টের সাপোর্ট, মুভিং অ্যাভারেজের সাপোর্ট এবং ক্যান্ডেলস্টিক ওয়াইজ যে সাপোর্ট, এগুলো আপনাদেরকে চোখের মারফতে করতে হবে, এগুলো আপনাকে দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে, এভরিডে ফলো করতে হবে, বিভিন্ন ধরনের চার্ট ফলো করতে হবে। আমাদের টাইম নেই, সারাদিন কেটে গেছে, কোনো ব্যাপার নেই। রাত 8টা কি 9টার পর আপনারা দেখুন ইউএস মার্কেটে দেখুন, আমরা ট্রেডিং ভিউ অ্যাপ্লিকেশনে গিয়ে দেখুন, সেখানে বিভিন্ন ধরনের চার্ট পাবেন, টেসলা পাবেন, ন্যাসডেক পাবেন, সেখানে দেখুন, ট্রাই করুন। যদি আপনার একটি এম থাকে স্টক মার্কেটের ব্যাপারে, সেরকমভাবে করুন।
দেখবেন সেখান থেকে একটি ভালো রেজাল্ট পাওয়া যাবে। চলুন এবার জানা যাক RSI এর মাধ্যমে কীভাবে আমরা সাপোর্ট এবং রেসিস্ট্যান্স সম্পর্কে জানতে পারবো। ট্রেডিং হচ্ছে টোটালি প্র্যাকটিসের বিষয়। আপনারা যত প্র্যাকটিস করবেন সেই প্র্যাকটিসের ভিত্তিতে কিন্তু আপনাদের সেই রকমভাবে ইমপ্রুভ হবে, আপনাদের প্র্যাকটিসের উপর ইমপ্রুভ হবে। চলুন দেখে নেওয়া যাক। RSI যখন আমরা সেটিং করবেন, আমার কি করা আছে, আমি নিজে যেভাবে করি সেটি হচ্ছে 60 এবং 40 রেঞ্জ করা থাকে আমার। 60 রেঞ্জ এবং 40 রেঞ্জ, আপার রেঞ্জ হচ্ছে 60 এবং লো হচ্ছে 40, মিডল হচ্ছে 50, আমার এই সেট করা থাকে। তো আপনারা এভাবেই করতে পারেন। এবার কি হয়েছে, যখন মার্কেট এখানে মুভমেন্ট করবে, আমি ধরে নিচ্ছি মার্কেট যখন এভাবে মুভমেন্ট করে তখন কি হয়, এটি বিয়ারিশ, আবার এটি বিয়ারিশ, এইভাবে আমি ধরে নিচ্ছি, সিস্টেমটা জানাচ্ছি। আবার এভাবে একটি গ্রিন হয়তো, আবার এখান থেকে আবার একটি বিয়ারিশ এরকম, আবার এখান থেকে একটি গ্রিন এইভাবে, আবার একটি গ্রিন ক্যান্ডেল, আবার একটি গ্রিন ক্যান্ডেল, আবার একটি গ্রিন ক্যান্ডেল, এভাবে হতে পারে। তখন কি হবে, RSI যে ভ্যালু আছে সেই ভ্যালুটি যখন এখান থেকে মার্কেট ডাউনফলের দিকে যাবে তখন দেখা যাবে RSIটি এরকম কোনো একটি জায়গায় আছে, এইভাবে হয়তো নিচে নেমে গেছে RSI। সেই RSIটি যখন পুনরায় এইভাবে আসার পর, অর্থাৎ সে 40 নিচে ছিল, বিয়ারিশ ছিল, সে এখন বুলিশ হওয়ার চেষ্টা করছে, অর্থাৎ বুলিশ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। ওকে, তাহলে কি করছে, সে RSIটি আসার পর এইভাবে 40-র উপরে একটি সাপোর্ট নেওয়ার পর এখান থেকে উঠে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম চার্টেও কিন্তু আমরা সেটা ফলো করতে পারছি। তাহলে কি করছে, সেখানে একটি সাপোর্ট নেওয়ার পর উঠছে, তাহলে 40 লেভেল এখানে সাপোর্ট লেভেল, 50 লেভেলে যাওয়ার পর আবার এখান থেকে একবার সাপোর্ট নিয়ে যেতে পারে, এটি সাপোর্ট লেভেল। আবার 60-60-র উপর ক্রস করার পর 60 থেকে এখানে সাপোর্ট নেওয়ার পর আবার উপর দিকে উঠে যাচ্ছে, একটি সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেল। এই যখন এরকম ধরনের সাপোর্ট লেভেল নেবে, অ্যাট দ্য সেম সেই ক্যান্ডেলের উপর আপনাদেরকে বাই করতে হবে এবং তার নিচে এসএলটাকে করতে হবে। এর থেকে আর কিছু না, সিম্পল আপনাদেরকে দেখতে হবে, ফলো করতে হবে, আর কিছু না। এরকমভাবেই যখন রেসিস্ট্যান্স হবে তখন সে আলাদা রকম বিষয় হবে। আমি নেক্সট ভিডিওতে জানাবো যে রেসিস্ট্যান্স আমরা কীভাবে দেখতে পারি এবং সেখান থেকে কীভাবে আমরা শর্ট পজিশন নিতে পারি। তো এখানে আমি জানাচ্ছি শুধুমাত্র বাই পজিশনের জন্য, সেই জন্য আমি শুধুমাত্র সাপোর্ট দেখছি। ওকে, এরকম ধরনের হতে পারে। আবার দেখা যাচ্ছে যে মার্কেট একটি রেঞ্জের মধ্যে এভাবে চলতে আছে, RSI মধ্যে রেঞ্জের মধ্যে চলতে চলতে একবার 60-টিকে এভাবে ব্রেক করার পর আরেকবার 60-তে যখন এভাবে টাচ করে চলে যাচ্ছে, সেখানটাই এক সেম এরিয়াতে কিন্তু যে ক্যান্ডেলটি হবে সেটি ভালো, যদি বুলিশ ক্যান্ডেল হয়, ইনগালফিং হয়, হোয়াটএভার যখনই হবে সেখানে আপনি বাই করবেন। সেই ক্যান্ডেলটি হাই লেভেল ক্রস করার সঙ্গে সঙ্গে সেই জায়গায় আপনি বাই করবেন, সেই তার নিচের ক্যান্ডেলে সেখানটা এসএলটাকে আপনারা করতে পারবেন, কারণ এখানে আপনি সাপোর্ট পেয়ে গেছেন। ওকে, তাহলে আপনি সাপোর্ট পেয়ে যাচ্ছেন, এখানে 40 লেভেলে একটি সাপোর্ট পেয়ে যাচ্ছেন। আবার কি, আবার এখানটায় কিন্তু 50 লেভেলে একটা সাপোর্ট পেয়ে যাচ্ছেন, 60 লেভেলে সাপোর্ট পেয়ে যাচ্ছেন, আবার উঠে চলে যাচ্ছেন। এরকম ধরনের অনেকগুলি প্যাটার্ন আছে, যেমন W প্যাটার্ন আছে। আজকে এইটুকু জানালাম সাপোর্ট সম্পর্কে। 3টি ফর্মুলা আপনাদেরকে জানিয়ে দিয়েছি। একটি হচ্ছে পিভিট পয়েন্ট, কীভাবে আমরা সাপোর্ট পেয়ে যাব, মুভিং অ্যাভারেজের মাধ্যমে কীভাবে আমরা সাপোর্ট লাইন বুঝতে পারবো, RSI ভিত্তিতে আমরা কীভাবে সাপোর্ট লাইন বুঝতে পারবো, এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হিসাবে কিন্তু আমরা কীভাবে তার সাপোর্ট এরিয়া আমরা বুঝতে পারি, সেখানে আমরা কীভাবে বাই করতে পারবো। ওকে, কমেন্ট করুন কীভাবে কোয়ান্টিটি নিতে হবে, লট সাইড কী করতে হবে, সেই সম্পর্কে আপনারা যত কমেন্ট করবেন আমি কিন্তু সেই বিষয়ে ভিডিও আমি বানিয়ে দিতে পারবো। প্রত্যেকটি বিষয়ে স্টক মার্কেট সম্পর্কে আরও জানুন, আরও বুঝতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু এখান থেকে সাকসেস হওয়ার সম্ভাবনা থাকবে। সুতরাং কোনো রকম কল বা কোনো রকম টিপস বা কারোর কোনো রকম টেলিগ্রাম চ্যানেল ইত্যাদি ভিত্তিতে প্রলোভনে পড়ার পর কিন্তু আপনারা কখনো ট্রেডিং করতে যাবেন না, তাতে অনেক বড় সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। আপনারা ফ্রিতে আমি দিচ্ছি যে জিনিসগুলো, এগুলো কোনো চ্যানেলে এভাবে কিন্তু আপনাদেরকে বলবে কিনা আমি জানি না, আমি নিজের বাংলা ভাষা আমাদেরকে স্পষ্টভাবে বোঝাবার চেষ্টা করছি। তো আমার সাথে থাকুন, প্রত্যেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সকালে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।